আজকের কথা বলছি, বাচ্চা চাইতে না চাইতে জিনিস হাজির। আগে আমরা বাবাকে বললাম যে বাবা একটা সাইকেল কিনবো, বাবা বললো তুমি রেজাল্ট ভালো করো, ঠিক আছে, তারপরে তুমি সাইকেলটা পাবে, ভেবে দেখবো। তোমাকে ওয়েট করতে হবে। বিরাট কোহলিকে যদি একটা আইপিএল এর মতো টুর্নামেন্ট জিততে, যে ওয়ার্ল্ড কাপ জিতেছে, কিন্তু আইপিএল জিততে তাকে 18 বছর ওয়েট করতে হয়েছে বস। আজকে মেন সমস্যা হলো যে তুমি নিজে যতটা ভালো আছো সেটা তোমার কাছে ম্যাটার কম করে। তোমাকে যেটা করতে হবে, তোমাকে অন্য লোককে দেখাতে হবে যে তুমি ভালো আছো। জীবনের রেসটা তো সমান নয়। জীবনের রেসটা কিন্তু সবাই এক পয়েন্ট থেকে শুরু করে না। কেউ কিছুটা এগিয়ে শুরু করে 100 মিটার রেস, কিন্তু কেউ 10 মিটার এগিয়ে শুরু করছে, কেউ 20 মিটার পিছিয়ে শুরু করছে। ব্যাপারটা হচ্ছে যে আমি করব, সব কিছুই করবো, কিন্তু আমি দেখব আমি সেটা করতে পারার মতো আমার অকাত আছে কিনা। আমাদের ছোট বয়সে আমরা ক্যাশেই করতাম, ঠিক আছে, তখন ব্যাপারটা একটা 10,000 টাকা যদি আমাদের দিতে হতো, মানে আমাদের 100 টাকার একটা বান্ডিল দিতে হতো, গুনতে হতো 100 টাকার বান্ডিল। এই যে 100 টাকার বান্ডিলটা গুনে দিচ্ছি, সেটা ভ্যালুটা বুঝতাম। এই যে যখন চলে যাচ্ছে টাকাটা, লাগছে ভাই 100 টাকার একটা বান্ডিল চলে গেল। তুমি স্কুল করেছো, তুমি কলেজ করেছো, তুমি গ্র্যাজুয়েশন করেছো, বা তুমি যদি কোনো এন্টারপ্রেনার হও, সেখানেও তুমি তো ঘষেছো। কত টাকা জীবনের 20 বছর, 22 বছর, 25 বছর দিয়েছো, তবে না তুমি যে রোজগার করতে পারছো। ভাই মুড খারাপ, ভাল লাগছে না, ভাল লাগছে না, কি করব? ফোনেতে গিয়ে শপিং করে নিলাম, ফোনেতে আইসক্রিম অর্ডার করে দিলাম, খাবার অর্ডার করে দিলাম, ভাল লাগছে না। একটা ট্রিক বলেছি আমার এই ক্লায়েন্টদেরকে, যে আমি বলেছি যে তোমরা যেমন অনলাইন যখনই কোনো পারচেস করবে, তার হাফ টাকার তুমি একটা লামসাম ইনভেস্টমেন্ট করবে। হাই গাইস, ওয়েলকাম টু আনাদার এপিসোড অফ হাইপকাস্ট। আজকে আমরা আবার পল্লবদাকে পেয়ে গেছি, এবং যেহেতু অনেক লোক পল্লবদার এপিসোডটা খুব এডুকেটিভ আবার পছন্দ করেছে, সো আমরা আবার পল্লবদার সাথে একটা এপিসোড করছি। আর তো আজকের এপিসোডটা সাধারণত ওভারঅল একটা ফাইন্যান্সিয়াল লিটারেসি, হেলথ ইন্স্যুরেন্স, টার্ম ইন্স্যুরেন্স এইসব নিয়ে কথাবার্তা হবে। এবং ফাইনালি আমরা পল্লবদার থেকে কিছু অ্যাডভাইস নেবো যে আমরা অ্যাজ ইয়াং পিপল কীভাবে আরও বেটার একটা ফাইন্যান্সিয়াল ফিউচার আমরা নিজেদের রাখতে পারি, অ্যাজ সারা পৃথিবী এখন খুবই ফাইন্যান্সিয়াল একটা টার্মোইলের মধ্যে দিয়ে যাচ্ছে। তো পল্লবদা, ওয়েলকাম টু আনাদার এপিসোড। হাই, কেমন আছো? খুব ভালো, একদম সব ঠিক আছে, ঠিকঠাক। তো আমার ফার্স্ট কোয়েশ্চেন তোমাকে এটা হবে যে তুমি একটু সবাইকে এক্সপ্লেন করে দাও যে লাইফ ইন্স্যুরেন্স কেন দরকার, এবং কয় প্রকারের লাইফ ইন্স্যুরেন্স হয়, ঠিক আছে, এবং সেটা মানুষ কোন এজ থেকে স্টার্ট করতে পারে। তো বেসিক্যালি লাইফ ইন্স্যুরেন্স আমাদের এই জন্য দরকার যে আমরা যে ইনকামটা করছি আমাদের নিজেদের জন্য, আমাদের ফ্যামিলির জন্য, তো লাইফ ইন্স্যুরেন্স আমাদেরকে সাপোর্ট করে যে আমি আমার ফ্যামিলিকে ইনকাম করে যে টাকাটা দিলাম, ইফ আই অ্যাম নট দেয়ার, তো আমার ফ্যামিলির ইমোশনাল লস হবে আমার জন্য, কিন্তু ফিনান্সিয়াল লস যাতে না হয়, ঠিক আছে। তো ইট ইজ কাইন্ড অফ ইনকাম রিপ্লেসমেন্ট। লাইফ ইন্স্যুরেন্স হচ্ছে ইনকাম রিপ্লেসমেন্ট। তো লাইফ ইন্স্যুরেন্স 2-3 রকমের হয়, বেসিক্যালি 2 রকমের হয়। ওয়ান ইজ টার্ম ইন্স্যুরেন্স, ওয়ান ইজ এন্ডাওমেন্ট প্ল্যান, ঠিক আছে। তো টার্ম ইন্স্যুরেন্স কি? টার্ম ইন্স্যুরেন্স হচ্ছে এটা ইন্স্যুরেন্সের দ্য মাদার প্রোডাক্ট, লাইফ ইন্স্যুরেন্সের মাদার প্রোডাক্ট, ভ্যানিলা প্রোডাক্ট, যেটা হচ্ছে যে যদি আমি বেঁচে আছি, আমি প্রত্যেক বছর ইন্স্যুরেন্সকে একটা টাকা দিচ্ছি, আমি যদি মারা যাই তাহলে সে আমার ফ্যামিলিকে একটা লামসাম টাকা দিয়ে দেবে, ওকে, ঠিক আছে। দ্যাট ইজ টার্ম ইন্স্যুরেন্স। আর একটা ইন্স্যুরেন্স হয় যে আমি বেঁচে আছি, তো আমি ইন্স্যুরেন্সের প্রিমিয়াম দিচ্ছি, আর একটা নির্দিষ্ট সময়ের মধ্যে আমি যদি মারা না গেলাম, তারা আমাদের কিছু টাকা ফেরত দিল, ওকে, ঠিক আছে। তো এবার টার্ম ইন্স্যুরেন্স আর এই এন্ডাওমেন্ট ইন্স্যুরেন্সের বেসিক ডিফারেন্সটা কী হচ্ছে? টার্ম ইন্স্যুরেন্সে আমি যে প্রিমিয়ামটা দিচ্ছি, সেই প্রিমিয়ামের এগেনস্টে আমি কাভারেজটা অনেক বেশি পাচ্ছি। যত আমার বয়স কম আছে, আমি তত কম প্রিমিয়াম দিয়ে বেশি কাভারেজ পেতে চাই। তো একটা সিম্পল ব্যাপার ভাবো যে আমি ধরো 50,000 টাকা আমার মান্থলি রোজগার আছে, আমি আমার ফ্যামিলির জন্য আমি 50,000 টাকা ইনকাম করে দিচ্ছি। তো যদি আমার একটা এরকম ইন্স্যুরেন্স থাকে যে ইন্স্যুরেন্সটার কাভারেজ হচ্ছে 5 লাখ টাকা,
তাহলে কি হচ্ছে, আমি যদি ইনকেস আমার কোনো কিছু হয়ে গেল, আমি মারা গেলাম, তো আমার ফ্যামিলি 5 লাখ টাকা পাবে। তো 5 লাখ টাকা দিয়ে কি আমার প্রত্যেক মাসে 50,000 টাকা যে এক্সপেন্সেস আছে ফ্যামিলির, সেটা কি পাওয়া যাবে? মানে 5 লাখ টাকা মানে তুমি যদি আজকে ব্যাংকেও 5 লাখ টাকা রাখো এবং সেখান থেকে তুমি যদি 6% পাও, তাহলে 5 লাখ টাকা 6% কি 3 লাখ টাকা, সরি 5 লাখ টাকা দিয়ে 30,000 টাকা। তো 30,000 টাকা দিয়ে তুমি যদি বছরে ভাগ করো, তাহলে মাসে কত হবে? 2,500 টাকা। ঠিক আছে, তো যদি আমি মান্থলি 50,000 টাকা পেতে চাই, তাহলে আমার কত টাকার ইন্স্যুরেন্স লাগবে? 1 কোটি টাকা। যদি 1 কোটি টাকা রাখলাম, 6% মানে 6 লাখ টাকা, তাহলে 12 দিয়ে ভাগ করলে 50,000 টাকা, মাসে 50। তাহলে যদি আমার 50,000 টাকা আমার ফ্যামিলির জন্য আমি ইনকাম রিপ্লেস করতে চাই, তাহলে আই নিড সাম ইন্স্যুরেন্স 1 CR। তো যেটা টার্ম ইন্স্যুরেন্সে অনেক কম প্রিমিয়াম দিয়ে সেটা আমি নিতে পারি আমার ফ্যামিলির জন্য। ওকে, ঠিক আছে। তো আমাদের যেরকম ইনকাম হয়, সেরকম ইনকামের উপর বেস করে আমাদের ইন্স্যুরেন্স কোম্পানি টার্ম ইন্স্যুরেন্স দেয়। মানে ধরো আমার রোজগার মান্থলি যদি 20,000 টাকা 30,000 টাকা হয়, তাহলে হয়তো আমি 1 কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স আমাকে ইন্স্যুরেন্স কোম্পানি দেবেই না। ঠিক আছে, তো আমার যেমন ইনকাম হবে, আমার সেরকম ইন্স্যুরেন্স কোম্পানি আমাকে টার্ম ইন্স্যুরেন্স দেবে। একটা ছোট্ট প্রশ্ন, ধরো আমার 20,000 টাকা ইনকাম, বাট আমি 1 কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্স পলিসি চাই, তাহলে কি আমার প্রিমিয়াম অ্যামাউন্ট বেড়ে যাবে? না, ওরকম নয়, তুমি এলিজিবলই নয়। আচ্ছা, ইন্স্যুরেন্স হচ্ছে ইনকাম রিপ্লেসমেন্ট। যদি তোমার 1 কোটি টাকার টার্ম ইন্স্যুরেন্সের জন্য তোমার একটা সার্টেন অ্যামাউন্ট তোমাকে ইনকাম করতে হবে। তোমার ইয়ারলি ইনকাম যেটা আছে, ইয়ারলি ইনকাম ইন্টু 20 টাইমস একটা মোটামুটি তোমাকে টার্ম ইন্স্যুরেন্স দেয়। ওকে, তো তোমার যদি যেরকম ইনকাম হবে তার উপর তুমি টার্ম ইন্স্যুরেন্স পাবে। আর সেকেন্ড থিং, টার্ম ইন্স্যুরেন্সের যেটা সব থেকে বড় ব্যাপার, যে ইন্স্যুরেন্সের সেখানে কিছু ক্লজ থাকে। কীরকম, যদি তুমি স্মোকার হও, ইন্স্যুরেন্সে তুমি যদি স্মোকার হও, তাহলে ইউ হ্যাভ টু পে এক্সট্রা প্রিমিয়াম ফর দ্যাট। নর্মালি যদি তোমার ধরো 1 কোটি টাকার ইন্স্যুরেন্স পেতে তোমার 20,000 টাকা লাগে, তাহলে যদি তুমি নন স্মোকার হও 20,000 টাকা লাগে, তাহলে স্মোকার হলে তোমাকে তো 30,000 টাকা দিয়ে লাগবে। ঠিক আছে। সেকেন্ড থিং হলো, তোমার টেনিয়রটা যত লম্বা রাখবে, তুমি তোমার বয়স 30 বছর, তুমি 60 ইয়ার্স অবধি ইনশিওর থাকতে চাও, তাহলে তোমাকে একটা সার্টেন অ্যামাউন্ট ধরো প্রিমিয়াম লাগছে। এবার তুমি বললে না, আমি 60 নয়, আমি 70 অবধি চাই আমার কাভারেজটা, তাহলে তোমার প্রিমিয়ামটা বাড়বে। ওকে, যত লম্বা তোমার টেনিয়র হবে তত তোমার প্রিমিয়াম বাড়বে, কারণ ইন্স্যুরেন্স কোম্পানি রিস্ক বাড়ছে। ওকে, ঠিক আছে। তো এটা হচ্ছে টার্ম ইন্স্যুরেন্স। আর একটা টার্ম যেটা ইন্স্যুরেন্স, যেটা খুব প্রচলিত, কিন্তু সেখানে কি হয়, সেখানে কাভারেজটা অনেক কম পাওয়া যায়। যেহেতু আমাকে কিছু টাকা ফেরত দিতে হয়, ইন্স্যুরেন্স কোম্পানি, আমি যদি মারা না যাই লাস্টে, তাহলে আমাকে কিছু ইন্স্যুরেন্স কোম্পানি কিছু টাকা ফেরত দিতে হয়, মানে ম্যাচিউরিটি যেটাকে বলে। কিন্তু সেক্ষেত্রে ইলটা কম হয় অনেক। ওকে, যে ইলটা হয়, সেই ইলটা জেনারেলি আমাদের ইনফ্লেশন টপকাতে পারে না। তো তোমার কি এটা মনে হয় যে একটা মানুষের দুটোই রাখা উচিত? দেখো, যদি একদম তুমি ইন রেসপেক্ট অফ লাইফ ইন্স্যুরেন্স বলো, লাইফ ইন্স্যুরেন্স করছি তো যেরকম বললাম ইনকাম রিপ্লেসমেন্ট, যদি একদম পরিষ্কার তুমি এই অ্যাসপেক্টে দেখো, তাহলে তোমার শুধু টার্ম ইন্স্যুরেন্সই এনাফ। ওকে, ঠিক আছে। যে ইন্স্যুরেন্স হচ্ছে কি, গাড়ির ইন্স্যুরেন্স কেন, যে গাড়িতে যদি আমার অ্যাক্সিডেন্ট হয়, তাহলে আমার গাড়ি রিপেয়ারিংয়ের চার্জ দেবে। আর গাড়ি যদি অন্য কাউকে আহত করছে, তাহলে তার খরচাটাও দেবে। তো অ্যাক্সিডেন্টের এগেনস্টেই না ইন্স্যুরেন্স। তো টাকা ফেরত পাওয়ার ব্যাপারটা পরে এসছে, কিন্তু আমার মতে যদি তোমাকে ইন্স্যুরেন্স নিতে হয়, গো ফর আ টার্ম ইন্স্যুরেন্স। তুমি যত কম বয়সে নেবে, তার প্রিমিয়াম তত কম হবে। আর টার্ম ইন্স্যুরেন্স তত টার্মেরই নেওয়া উচিত যত টার্মে তোমার ইনকাম করার ক্যাপাসিটি থাকবে। মানে ইফ ইউ আর আ সার্ভিস হোল্ডার আর তুমি 60 বছর অবধি ইনকাম করতে পারবে, তাহলে তোমার টার্ম ইন্স্যুরেন্স 60 বছর অবধি নেওয়া উচিত। কারণ আমার ইনকাম শেষ হয়ে গেল 60-এ, আমি 80 অবধি নিয়েছি, তো আমি তাহলে প্রথম কথা আমি প্রিমিয়াম দেবো কীভাবে? আর সেকেন্ড থিং, 80-তে গিয়ে আমি মারা যাব, তারপরে আমার ফ্যামিলি টাকা পাবে, তখন তোমার বাচ্চা কাচ্চা বড় হয়েই গেছে। তো ইন্স্যুরেন্স টার্মটা রাখবে ইনকাম করা অবধি, আর যত কম বয়স হবে টার্ম ইন্স্যুরেন্স তত নিয়ে নেবে, কারণ টার্ম ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাড়ে না, বাকি সব ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাড়ে।
টার্ম ইন্স্যুরেন্সের প্রিমিয়াম বাড়ে না, তো কম বয়সে নিয়ে নেওয়া ভালো। আচ্ছা, আর এই ধরো এরকম কি কোনো কিছু মানে আমি তোমার ওটার লিঙ্ক দিয়ে দেবো আমাদের ভিডিওর নিচে, তো এই ইন্স্যুরেন্স রিলেটেড অ্যাডভাইস কেউ চাইলে তোমাকে কন্ট্যাক্ট করতে পারে? একদম, কোনো অসুবিধা একদম। তো আমি বলছি না কোনো ব্র্যান্ডের নাম বলো, বাট তোমার কি মনে হয় যে ইন্স্যুরেন্স বা টার্ম প্ল্যান সরকারি বেটার না বেসরকারি? না, এখানে সরকারি বেসরকারি কোনো ব্যাপারই নেই, কারণ পুরো ইন্স্যুরেন্স ইন্ডাস্ট্রিটা IRDA রেগুলেট করছে। তো সরকারি ইন্স্যুরেন্সকেও যে নিয়ম মেনে চলতে হয়, বেসরকারি ইন্স্যুরেন্সকেও সেম নিয়ম মেনে চলতে হয়। সমস্যা হয় যে ল্যাক অফ নলেজের জন্য। কারণ ইন্স্যুরেন্স তোমার যেরকম বললাম, ইন্স্যুরেন্স তোমার ইনকাম রিপ্লেস করবে না। তো কি হয়, এই ধরো কিছু কিছু ব্যাংকসে হয়, ঠিক আছে, আমি নাম করছি না, কিন্তু কিছু কিছু ব্যাংকসে কী হয়, ব্যাংকে ধরো সেলস প্রেশার থাকে, তো ব্যাংকে তখন কোনো লোকের ইন্স্যুরেন্স হতে দরকার নেই। ধরো একজন 60 বছর লোকের, রিটায়ার্ড করছেন উনি, তো ওনার তো ইন্স্যুরেন্স তখন দরকার নেই, ঠিক আছে। তো আমি দেখেছি 60 বছরের লোককেও একটা ইন্স্যুরেন্স দিয়ে দিয়েছে 10 বছরের। তো যে ভদ্রলোকের 60-এ গিয়ে তার এনজয় করার কথা, কারণ সারা জীবন সে কাজকর্ম করেছে, চাকরি করেছে, এবার যে কর্পাসটা সে দেশে এনজয় করবে, কারণ সে তো কিছু ইনকাম করছে না, কিন্তু তাকেও ইন্স্যুরেন্স বিক্রি করে দিয়েছে যে 60 থেকে 70 বছর অবধি তাকে তখন প্রিমিয়াম দিতে হবে। সে তখন প্রিমিয়াম কেন দেবে? তো যেটা হয় সেটা হচ্ছে মিসসেল হয়। ইন্স্যুরেন্সে যেটা বড় সমস্যা, যেটা মিসসেল আর ফলস প্রমিস, ঠিক আছে। এটা একটু জেনে করলে ভালো, কারণ ইন্স্যুরেন্স কোম্পানিরা সবাই সমান, নিয়ম মেনে করলে, তুমি যদি ইন্স্যুরেন্স নিয়ম মেনে করো, তোমাকে ইন্স্যুরেন্স কোম্পানি ক্লেম দিতে বাধ্য, ঠিক আছে। এরকম ব্যাপার নয় যে আমার ইচ্ছে হচ্ছে আমি দেবো, ইচ্ছে হচ্ছে দেবো না। কিন্তু কি হয়, কিছু ডিক্লারেশন থাকে, সেই ডিক্লারেশনগুলো অনেক সময় পার্টির থেকে, মানে ইন্স্যুরেন্স থেকে চায় না, যারা ইন্স্যুরেন্সটা করাচ্ছে। তোমার কল আসলো, মানে ধরো কল আসলো, স্যার আপনার ইন্স্যুরেন্স আছে অমুক তমুক বলে কল আসলো, কি কত কি আছে, না না এইগুলো করে নিন। তুমি হয়তো, তোমাকে বললোই না যে আপনার কি কোনো শরীর খারাপ আছে কি না আছে, ইউ হ্যাভ টু ডিক্লেয়ার ইট, তুমি জানলেই না, তো তুমি ইন্স্যুরেন্স করে নিলে কোনো সেলসের লোকের কথায়। কিন্তু অ্যাট দ্য টাইম অফ ক্লেম, টার্ম ইন্স্যুরেন্সের ক্লেম বলছি তখনই আসছে হোয়েন ইউ আর নট দেয়ার, ঠিক আছে। যে আমি যখন নেই, তখন আমার ফ্যামিলি মেম্বারকে, আমার মাকে, আমার বাবাকে, বা আমার ছেলেকে, বা আমার বউকে, কাউকে গিয়ে যেতে হচ্ছে ডেথ সার্টিফিকেটটা নিয়ে, যে আমাকে ইন্স্যুরেন্সটা দাও। তো তারা তখন কত অসহায়। তখন দেখা গেল যে তুমি কিছু ডিক্লেয়ার করোনি, তুমি বলোনি যে আমি স্মোকার, এইদিকে তুমি মারা গেছো হয়তো কোনো স্মোকিং রিলেটেড ডিজিজে, সেখানে তোমার প্রেসক্রিপশনে লেখা আছে ইউ আর স্মোকার, তো তখন তোমাকে কভারেজ পাবে না, পুরো ক্যান্সেল হয়ে যাবে, কারণ এটা তো সাপ্রেশন অফ ফ্যাক্ট হয়ে গেল না। ইন্স্যুরেন্স তো একটা কন্ট্রাক্ট, ইন্স্যুরেন্স কোম্পানি আর তোমার একটা কন্ট্রাক্ট হচ্ছে, তো তুমি সমস্ত কথা সত্যি বলবে, এটা মেনে নিয়ে ইন্স্যুরেন্স কোম্পানি তোমার ইন্স্যুরেন্স করছে। তো তুমি যদি সেখানে কিছু চেপে গেলে, তো তুমি সিনটা জাস্ট ভাবো, আমি বেঁচে আছি, আমি তো লড়ে নেবো ভাই, কিন্তু আমি যদি না থাকি তাহলে কে আমার জন্য লড়বে? তো না, আমি কয়েকটা ইনসিডেন্ট আমিও শুনেছি যে ধরো মারা গেছে, মোটামুটি আমার নিজের মামার ক্ষেত্রেই আমি দেখেছি যে একটু চাপ হয়েছিল, বাট লাস্টে পেয়ে গেছিলো, একটু চাপ হয়েছিল। চাপ হয় এই কারণে যে আমি যখন ইন্স্যুরেন্সটা করছি, একটা হচ্ছে আমার এক্সপেকটেশন বেশি আছে, আমাকে মিথ্যা কথা বলে ইন্স্যুরেন্স করে দিল, আমি 10 পাবো, আমাকে বললো 20 পাবো, ঠিক আছে, এটা একটা ব্যাপার। সেকেন্ড থিং হচ্ছে এই জিনিসগুলো চেপে যাওয়া। আর ইন্স্যুরার হ্যাজ টু অলসো বি ভেরি ভেরি, মানে যখন সই করছে, তো ইন্স্যুরারের ওই নলেজটা মানে যে ইনশোর হচ্ছে তার ওই নলেজটা দরকার, যে ভাই আমিও সব সত্যি কথা বলবো, উল্টো দিকের মানুষটা আমাকে না জিজ্ঞেস করলেও তাকে জিজ্ঞেস করা যে ভাই আমার আর কি কি ডেক্লারেশন আছে আমায় দাও। হ্যাঁ, এবার ব্যাপার হচ্ছে যে আমাদের তো সেই ধরো একজন সাধারণ লোক হিসেবে আমাকে ব্যাংকে কেউ বলছে যে, আমি জানি ব্যাংকে আমি চোখ বুঝে বিশ্বাস করছি, ব্যাংকের একজন লোক বললো স্যার এটা করলে এটা পাবেন, আপনি এটাতে স্যার 5 বছর টাকা দেবেন, 5 বছর দিয়ে এইটা পাবেন, এটা আপনার জন্য খুব ভালো। তো যেহেতু ব্যাংক, আমি চোখ বুঝে করে নিলাম, কিন্তু ওর ওপর সেলস প্রেশার আছে, ওকে ওপর থেকে বলে দিয়েছে তুমি 30 বছরের লোককেও যা চিপকাবে, 60 বছরের লোককেও তা চিপকাবে, তার কাছে কিছু নেই, তো সে তো স্যালারি পাচ্ছে তার এগেনস্টে। তো এই ব্যাপারগুলো খুব খুব ভালোভাবে নলেজ নিয়ে, একটা সই করবার আগে, একটা চেক দেবার আগে, একটা কিছু করার ভালো করে দেখে নেওয়া ভালো। টার্ম ইন্স্যুরেন্স যদিও তোমার হেলথ চেক আপ হয়, ইন্স্যুরেন্স কোম্পানি দেখে নেয় যে তোমার কোনো প্রবলেম আছে কি না। আমি একটা খুব এক্ষেত্রে আমি বলি যে তোমাকে এমনিতে সুস্থ লাগছে, কিন্তু তোমার যদি বুঝতে হয় যে ভাই পুরো সুস্থ আছে কি না,
অ্যাপ্লাই ফর আ টার্ম ইন্স্যুরেন্স। ইন্স্যুরেন্স কোম্পানি যদি দেখে নিল যে তোমার ঠিক আছে, তোমাকে ইন্স্যুরেন্স দিয়ে দিল, তুমি বুঝবে যে তুমি অ্যাপারেন্টলি ঠিক আছো, নয়তো ওরা কোনো না কোনো জায়গায় আটকে দেবে। তারপরে ওরা প্রিমিয়াম বাড়িয়ে দেবে। হ্যাঁ, তারপরে ওরা টেলিভেরিফিকেশনও করে, ফোন করে জানতে চাইবে তুমি যেটা লিখেছো তোমার ইন্স্যুরেন্সের পেপারে সেগুলো ঠিকঠাক আছে কিনা। তো তারা সেই কল রেকর্ডও রাখবে। তো সরকারি বেসরকারি বলে কোনো ব্যাপার নয়, ইন্স্যুরেন্স এরকম করা উচিত যার আমার যে সংস্থার একটা ধরো হিস্ট্রি আছে, আমার পার্সোনালি মনে হয় যে সংস্থার একটা হিস্ট্রি আছে। আর এটা মাথায় রাখা দরকার যে ইন্স্যুরেন্সের ক্লেমটা যখন হচ্ছে সেখানে তখন কিন্তু আমি নেই। তাহলে ইদার আমি কোনো ভরসাযোগ্য লোকের সাথে কথা বলে করব, অথবা আমি এরকম ইন্স্যুরেন্স করব এবং ইন্স্যুরেন্স করে আমি আমার ফ্যামিলি মেম্বারকে পুরো বুঝিয়ে দেবো যে এটা তোমার জন্য আছে। অনেক সময় ইন্স্যুরেন্স মানে ফ্যামিলি মেম্বাররা জানেই না, হয়তো মারা গেছে কিছু জানেই না যে কিছু আছে, তো ক্লেমই করলো না, পড়ে রইল। তো এই জিনিসগুলো মাথায় রাখা দরকার। এবার আমি সেকেন্ড টপিকটাতে আসি আউট অফ 3, সেটা হচ্ছে যে আজকের ডেটে যেটা আমরা সবসময় দেখে থাকি যে মানুষের ফাইন্যান্সিয়াল লিটারেসিটা একদম নেই। এবং এটা আমাদের লাস্ট জবের থেকে এডুকেশন সিস্টেম আমাদের ভারতবর্ষে এসছে। আমরা কোনোদিনও ফাইন্যান্স নিয়ে কোনোদিন কোনো ক্লাস করানো হয় না যে ভাই ইনভেস্টমেন্ট এটাকে বলে, সেভিংস এটাকে বলে, এইটা সব কিছু। বিকজ সব কিছু এখন ক্যাপিটালিস্টিক হয়ে গেছে, মানে সবাই এখন ইউ লিভ অনলি ওয়ান্স, মানে ওই দিকে চলে গেছে। তো তোমার ক্ষেত্রে আজকের ডেটে ফাইন্যান্সিয়াল লিটারেসিটা কতটা বেশি ইম্পর্ট্যান্ট? এবং যারা ধরো সবে রোজগার করা শুরু করেছে, 18 বছর, 20 বছর, 22 বছর, সে যেভাবেই করুক, ইনস্টাগ্রাম থেকে রোজগার করুক কি যেভাবেই রোজগার করুক, আমাদের রোজগারের প্রচুর পথ বেরিয়ে গেছে। তো সেই জিনিসটা এই ফিয়ার অফ মিসিং আউটের দিকে না গিয়ে, মানে কীভাবে, দেখো ফিয়ার অফ মিসিং আউটটা সবার মধ্যে আছে। সে কোল্ড প্লের কনসার্টই বলো কি হানি সিংয়ের কনসার্ট বলো, সবাই ওটাই দেখাচ্ছে একদম। এবার ধরো একজন সোশ্যাল মিডিয়া ইনফ্লুয়েন্সার কোনো একটা ব্র্যান্ডের কোল্যাবে একটা কনসার্ট দেখতে গেছে, সে সেখানে প্রচুর ছবি তুলেছে এবং সেটা তার কাজ, দ্যাট ওয়ার্ক। সেটা দেখা দেখি আমি, তুমি যারা ইনফ্লুয়েন্সার নই, এভরিওয়ান, আমরা হাজার টাকা, সে কিন্তু ফ্রিতে গেছে, আমরা হাজার টাকা খরচা করে টিকিট কেটে দেখতে গেছি। বাট সেই হাজার টাকাটা যে চলে গেল, সেটাতে কি হলো, যে কনসার্ট অর্গানাইজ করেছে সে বড়লোক হয়ে গেল, আমি কিন্তু বড়লোক হলাম না। এবং সেটা ইনস্টা স্টোরিতে দিয়েও আমার 4-5টা বন্ধুই দেখেছে, সেটা দেখার পর ও ভাই কী হলো সেখানে শেষ হয়ে গেল, আমার কিন্তু অর্জিত টাকাটা ওটা বেরিয়ে চলে গেল। তো এই জায়গাটা থেকে কিভাবে তোমার হিসেবে মনে হয় যে মানুষকে একটু ভালো দিকে কিভাবে করা যেতে পারে? দেখো, বেসিক্যালি ব্যাপার হচ্ছে এখন ইনস্ট্যান্ট গ্র্যাটিফিকেশন, এই ব্যাপারটা না খুব চলে এসছে আর কি। কীরকম হচ্ছে যে এটা কিন্তু অনেকটা মনে হয় একটুখানি আমি পিছন দিকে যাচ্ছি, যে পারিবারিক শিক্ষার না এখানে একটা বাবা মায়েরও একটা বিশাল ভূমিকা থাকে। কি হয় যে ধরো আমরা যে প্রতিদিন খাচ্ছি, ঠিক আছে, তুমি দেখবে কিছু কিছু ফ্যামিলিতে খাবার আগে খাবারটাকে নমস্কার করে খাচ্ছে। আমার বাড়িতে হয়, ঠিক আছে, খাবারটাকে নমস্কার করে খাচ্ছে। কারণ কি, এই যে খাবারটা আমি খেতে পারছি, গ্রেটফুল, এটাও আমি গ্রেটফুল। ঠিক আছে, ছোট ছোট জিনিস, যেমন আমরা আগে একটা কি হতাম, একটা আইসক্রিম কিনে, একটা অরেঞ্জ কাঠি আইসক্রিম, ঠিক আছে, সেটা কিনে খেয়েও যে আনন্দ পেতাম, আজকে অনেক বড় জিনিস খেয়েও সেই আনন্দ পাই না। তো যেটা হচ্ছে এই যে পারিবারিক শিক্ষার যে ব্যাপারটা বলছিলাম, যে ছোটো বয়স থেকে কী হচ্ছে, আমরা যা চাইছে বাচ্চা, আজকের কথা বলছি, বাচ্চা চাইতে না চাইতে জিনিস হাজির। আগে আমরা বাবাকে বললাম যে বাবা একটা সাইকেল কিনবো, বাবা বললো তুমি রেজাল্ট ভালো করো, ঠিক আছে, তারপরে তুমি সাইকেলটা পাবে, ভেবে দেখবো, তোমাকে ওয়েট করতে হবে, তুমি চাইছো মানে তুমি পেয়ে যাবে না। আরেকটা তোমাকে ইন্টারাপ্ট করি, ছোট্ট একটা জিনিস আমি দেখেছি, এটা বাবা মার ক্ষেত্রে তুমি যখন বললে, অধিকাংশ যারা নতুন আমি ইনফ্লুয়েন্সারদেরকে এখন দেখছি, তারা খুবই লোয়ার মিডল ক্লাস ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করে। এরকম না যে তারা খেতে পাচ্ছে না, তারা করছে।
এবং তাদের মধ্যে হয়তো কিছু ট্যালেন্ট আছে, সেটা তারা শোকেস করেছে এবং তারা ভাইরাল হয়েছে এবং আস্তে 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 ইয়ে হয়েছে। তো আমি যেটা পার্সোনালি দেখেছি যে এরা ঠিক যখন একটা পর্যায়ে পৌঁছে যায়, এরা ঠিক টাকা বা সাকসেসটাকে হ্যান্ডেল করতে পারে না, ঠিক আছে? এবার সারা জীবন একটা মানুষকে তুমি ধরো ব্রিটানিয়ার মেরি বিস্কুট খাইয়ে এসছো, এবার সাডেনলি সে প্রতিদিন তার কাছে কিছু টাকা এসে যাওয়ার পর সে প্রতিদিন দেখছে আমি তো চাইলেই স্টারবাক্সের কুকিজ খেতে পাচ্ছি, ব্রিটানিয়া মেরি হারাও। এবার যখন ওই টাকাটা উইচ ইজ নট সাস্টেনেবল, ওটা যখন শেষ হয়ে যাবে তখন তো আবার ব্রিটানিয়া মেরিতে ফিরে আসতে হবে, সেটা একটা ডিফিকাল্ট, তখনই ফ্রাস্ট্রেশন, তখনই বিপথে রোজগারের রাস্তা। আজকের ডেটে বাবা মাদের প্রবলেমটা যেটা হয়ে গেছে সেটা হচ্ছে যে বাবা মারা যদি না বলে দেয়, there are many other ways to get it। এই জন্যে বাবা মারা গিয়ে ভাই আমার থেকে পাচ্ছে, আমার থেকেই নিয়ে নিক, ও ভুল পথে না যাক, এটা একটা কিন্তু পয়েন্ট। তো আজকে একটা মানুষ, তোমার ছেলে বা মেয়ে তোমাকে ধরো জিজ্ঞেস করলো আমার আইফোন চাই, তুই বলেন আমি দেবো না, there are various other ways that they can get that iPhone, and ওটা হচ্ছে আমি রেবেল, আমার বাবা না বলে দাও দেখে এনে দেখিয়ে দিয়েছি, মানে এই ব্যাপারটা। তো এইটার জন্যে আমার কোথাও গিয়ে মনে হয় যে ফাইন্যান্সিয়াল লিটারেসিটা যেহেতু নেই, আর ভ্যালিউ অফ মানি যেটা তুমি বলছিলে আগেও, ভ্যালিউ অফ মানিটা আজকে এটা খুব ইম্পর্টেন্ট। কারণ কি মানুষ না ওই ইউটিলিটি আর লাক্সারি, যেটা ডায়লগ বলেছিল শ্রীত মুখার্জির সিনেমায়, ইউটিলিটি আর লাক্সারি এই দুটোর মধ্যে পার্থক্যটা মানুষ বুঝে গেছে আর ভুলে গেছে। আর আরেকটা কথা যেটা আমার মনে হয় যে একটা মানুষ মার্সিডিস থেকে নামছে বলেই সে যে বড়লোক তা নয়, সে বড়লোক বলে সে মার্সিডিসটা কিনতে পেরেছে, এটা পয়েন্ট। তো এই পয়েন্টটা, এটা একটা আমি একজনের ভিডিওতেই এটা শুনেছিলাম, আমি নামটা ভুলে গেছি তার, বাট সে এটা খুব দামি একটা কথা বলে, স্টাক উইথ মি, যে আজকে তুমি ধরো একটা গাড়ি থেকে নামছো, তুই গাড়ি থেকে নামছো বলে তুমি বড়লোক নও, তুই বড়লোক বলে তুমি গাড়িটার থেকে নামছো। তো এই যে সুইচটা, এটা মানুষ ভুলে গেছে। সো এই ফাইন্যান্সিয়াল লিটারেসিটা তুমি কিভাবে অ্যাওয়ারনেস ক্রিয়েট করো লোকের মধ্যে, মানে যারা আমাদের ছোট বয়স যারা? দেখো, আমি প্রথম কথা ওই ভ্যালু অফ মানিটা বুঝতে হবে, ঠিক আছে? সেকেন্ড থিং হলো কি না, একটু যে কোনো ভালো জিনিস পেতে গেলে না একটু অপেক্ষা করতে হয়। এই যে তুমি কালকে আরসিবির কথাটা বললে, বিরাট কোহলি 18 ইয়ার্স, বিরাট কোহলিকে যদি একটা আইপিএল এর মতো টুর্নামেন্ট জিততে, যে ওয়ার্ল্ড কাপ জিতেছে, কিন্তু আইপিএল জিততে তাকে 18 বছর ওয়েট করতে হয়েছে বস, আর সে ওয়েট করেছে, সেই জন্যেই সে গ্রেট। বিরাট কোহলির চেয়ে অনেক ধরো যারা একটু কম মেরিটের প্লেয়ার আছে, মানে যারা অতটাও নয়, তারা কিন্তু আইপিএল জিতে গেছে তার সাথে। হ্যাঁ, ধোনির টিমে জিতেছে, মুম্বাই ইন্ডিয়ান্স জিতেছে, কেকেআর ইউনাইটেডে জিতেছে, সবাই জিতেছে, হার্ট ব্রেক হয়েছে, কিন্তু কি সে ফিরে এসছে, ফোকাসটা সরেনি। তো যদি তুমি ভালো কিছু পেতে চাও, তোমাকে ওয়েট করতে হবে। ছোটো ছোটো জিনিস তুমি এমনি পেয়ে যাবে, টুকটাক করে পেয়ে যাবে, কিন্তু যদি তোমার বড় কিছু অ্যাচিভ করতে হয় তাহলে তোমাকে একটুখানি ধৈর্য ধরতে হবে। তো আজকে মেন সমস্যা হলো যে তুমি নিজে যতটা ভালো আছো সেটা তোমার কাছে ম্যাটার কম করে। তোমাকে যেটা করতে হবে, তোমাকে অন্য লোককে দেখাতে হবে যে তুমি ভালো আছো। আমার পার্সোনালি যেটা মনে হয়, যেটা হচ্ছে যে আজকের ডেটে একটা প্রচণ্ড জিনিস, মানে প্রবণতাটা বেড়ে গেছে, টাকা খরচা করে দেখানো যে আমার কাছে টাকা আছে। এটা পৃথিবীর যে কত সব থেকে বড় একটা বোকা জিনিস, এটা যারা করছে রেগুলার বেসিসে তারা সেটাকে বুঝতে পারছে না। তুমি দেখছো, আমি ভিডিও দেখছিলাম, খবর বেরিয়েছিল একটা মা ফুল বিক্রি করে, হ্যাঁ, ছেলে 3 দিন খায়নি আইফোন, সে গিয়ে আইফোন কিনেছে, মা কিনে দিয়েছে। আর যে বলছে সে কি বলছে দিস ইজ দ্য পাওয়ার অফ আইফোন। মানে তুমি ভাই, এটা কি তুমি ভাবো। আর অদ্ভুত কথা হচ্ছে 90% অফ আইফোনস পারচেজড ইন ইন্ডিয়া EMI আর ইন EMI। So you are in a trap. So if you are spending 70,000 for an iPhone, যখন 2 বছর তোমার EMI-টা কেটে যাচ্ছে, তখন সেটা তুমি পেমেন্ট করছো 82,000 টাকা ইন্টারেস্ট। এটাতে বড় লোকটা কে হচ্ছে? যে ফাইন্যান্সটা প্রোভাইড করছে বা সেই কোম্পানির যারা স্টেক হোল্ডার তারা বড় লোক হচ্ছে। তারা কিন্তু সেকেন্ড হ্যান্ড ফোন নিয়ে ঘুরে বেড়াচ্ছে, একদম। তারা কিন্তু সেকেন্ড হ্যান্ড ফোন এসছে। মানে আজকে ধরো আমি পার্সোনালি মনে করি একটা ফোন বেরোলো, তার দাম 80,000 টাকা,
ইফ আই ওয়েট ফর 3 months উইথ ওয়ারেন্টি সেই ফোনটাই আমি 65,000 টাকায় পাবো। সো এই যে 15,000 টাকা আমি বাঁচালাম, এই 15,000 টাকা আমার 3টে এসআইপি হয়ে যাবে, যেটা পরবর্তীকালে যদি আমার শরীর খারাপ হয় আমাকে ওই এসআইপিটা হেল্প করবে রাদার দ্যান দিস আইফোন তো চুরিও হয়ে যেতে পারে। আবার অনেক লোক এই মানে মার্কেটিংটা ভাবো আমেরিকান কোম্পানিগুলোর, আইফোন ছাড়া তুমি কন্টেন্ট ক্রিয়েটর হতে পারবে না। আর অদ্ভুত ব্যাপার, আমি কালকে একটা ফেসবুক পোস্ট দেখলাম, একটা আইফোন 16 একটা ছবি, একটি মেয়ে দিয়েছে, একটা আইফোন 16 ছবি দিয়েছে, তার পাশে আরেকটা ছবি, সে হাতে, তার কাছে কিছু টাকা, নিচে লিখেছে থ্যাংক ইউ এভরিওয়ান পাশে থাকার জন্য আমি এই আইফোনটা কিনতে পেরেছি। বুঝতে পারছো, মানে একটা মানুষের টার্গেট হচ্ছে আইফোন, মানে সেটাই আইফোন জীবনের মুখ্য। হ্যাঁ, মানে আজকে ধরো আমি একটা রেস্টুরেন্টে গেলাম, আমি চাইলাম চিকেন বিরিয়ানি, সে আমাকে মাটন বিরিয়ানি দিল, আমি কিন্তু ওয়েটারের সাথে ঝগড়া করবো না, বিকজ এই জিনিসটা খুব ছোট একটা জিনিস। তুমি যদি এইগুলো নিয়ে ঝগড়া করতে থাকো যে কে তোমাকে গাড়ি দিয়ে চেপে বেরিয়ে গেল, কে আইফোন কে, তুমি যদি এগুলো নিয়ে ঝগড়া করতে থাকো বা এগুলো নিয়ে ভাবতে থাকো, তাহলে ভাই তুমি জীবনে কি চাইছো, তুমি বড় জিনিসগুলো মিস হয়ে যাবে, প্রবলেমে আছো তুমি। তাহলে তুমি ভাবো যে তুমি কি চাইছো লাইফ থেকে, রাইট? এটা খুব এসেনশিয়াল একটা ব্যাপার। এবং আমি দেখতে পাই না, অ্যাটলিস্ট আমার পরিচিতর মধ্যে তো কাউকে আমি ফাইন্যান্সিয়াল লিটারেসি দেখতেই পাই না। না, এটা এই জন্যই যে বললাম না যে আমার গাড়িটা কিনলাম 10 লাখের, ঠিক আছে, আমি খুব খুশি, আমার গাড়ি খুব ভালো, ফুয়েল সার্ভিস ভালো, ভালো গাড়ি চড়ে খুব আরাম, ঠিক আছে, আমার 10 লাখের গাড়ি আমি খুব খুশি। আমি গেলাম বন্ধুর বাড়িতে, বন্ধু নিয়ে চলে এসছে 20 লাখের গাড়ি, ব্যাস আমার 10 লাখের গাড়িটা খারাপ হয়ে গেল। তো এটা তো 10 টাকার, বন্ধুর না, তোমার গাড়ি, এটা কেউ বুঝতে পারছে। মানে এটা হচ্ছে যে আমি যদি সবসময় কম্পেয়ার করতে থাকি নিজেকে অন্যের সাথে, দেখো জীবনের রেসটা তো সমান নয়। জীবনের রেসটা কিন্তু সবাই এক পয়েন্ট থেকে শুরু করে না, কেউ কিছুটা এগিয়ে শুরু করে 100 মিটার রেস, কিন্তু কেউ 10 মিটার এগিয়ে শুরু করছে, কেউ 20 মিটার পিছিয়ে শুরু করছে, ঠিক আছে। সেখানে কিন্তু তোমার রেসটা তোমার নিজের, তোমাকে দেখতে হবে তোমার রেসটা তুমি ঠিকঠাক দৌড়াচ্ছ কিনা, ঠিক আছে। কিন্তু আমরা সবসময় অন্যের সাথে কম্পেয়ার করেই ফিনান্সিয়াল লিটারেসি, এই জন্য লিটারেসি বলবো না, এটা কি হচ্ছে অ্যাওয়ারনেস। কারণ হচ্ছে আমার জীবনে অনেক বড় বড় গোল থাকে, আমি আমার তাহলে ফিনান্সিয়াল গোলটা এরকম হবে না কেন যে আমি আমার বাবা মাকে নিয়ে একটা বিদেশে ঘুরতে যাব, সেটা আমার একটা গোল হতে পারে, সেটা গোল আছে, বাট ব্যক্তিগত গোলগুলো আগে শেষ করি, তারপর মা বাবা। হ্যাঁ, না সে গোল আছে, সেই গোলও নিয়ে যাওয়া হবে, সেই গোলেও ছবি তোলা হবে, মা বাবাকে নিয়ে এসছি সেটা নিয়েও 50,000 পোস্ট হবে, সব হবে, আগে নিজে। হ্যাঁ, তো মানে একটু মানে আমাদের জীবনে ওই যে বললাম বড় বড় গোলগুলো আছে, ঠিক আছে, যে ধরো সে এবার দেখো একটা বাচ্চা ছেলে মেয়ে রিটায়ারমেন্ট গোল করতে, তুমি যেরকম বলে 25 বছরের একটা বাচ্চা, বাচ্চা নয়, মানে 25 বছরের বাচ্চা একদমই নয়। আজকের ডেটে 25 বছর মানে তুমি বয়স হয়ে গেছে তোমার, তুমি এবার লাইফ নিয়ে সিরিয়াস হও, এবার তোমার চলে এসছে সময়। বিকজ আজকে আমরা যখন জন্মেছিলাম তখন আমাদের জন্য 35 ওয়াজ ফাইন, এখন সেটা 25-24 চলে এসছে। বিকজ আজকের ডেটে আজকে যে জেপ্টোর যে কো-ফাউন্ডার, তার বয়স হচ্ছে 22 বছর, ইজ এ বিলিয়নিয়ার। সো ওই বয়সের ব্যাপার নেই, কিছু বয়সের ব্যাপারটা নেই। তো আজকে সে বিলিয়নিয়ার, বাট আজকে 50 বছরের একটা লোক যে এত চাকরি করছে, সরকারি চাকরি, সে বিলিয়নিয়ার কি, সে মিলিয়নই কি সে জানতে পারছে না, রাইট? ঠিক। তো ওইটা একটা ভীষণ চলছে, যেটা আমার মনে হচ্ছে যে এই শো অফ কালচারটা নষ্ট করে দিচ্ছে সব কিছু। শো অফ কালচারটা আমি এমন লোককে খুশি করছি যার আমাকে দিয়ে কিছু যায় আসে না, আমার ভালো হলেও কিছু যায় আসে না, খারাপ হলেও কিছু যায় আসে না, চেনেই না। কিন্তু আমার মনে হচ্ছে ওই লোকটা দেখে কি বলবে, ওই লোকটা দেখে আমার বন্ধু ঘুরে এসছে ইন্দোনেশিয়া, তাহলে আমাকে ঘুরতে যেতে হবে থাইল্যান্ড, বালি, ঠিক আছে। আমি বলছি যে আমাদের তো ধরো ইন্ডিয়ার মধ্যে রাজস্থানই আছে বা আন্দামানই আছে, রাজস্থান তুমি ঘুরে শেষ করতে পারবে না, ঘুরে শেষ করতে পারা যাবে না। তো ব্যাপারটা সেটা নয়, ব্যাপারটা হচ্ছে যে আমি করব, সব কিছুই করবো, কিন্তু আমি দেখবো আমি সেটা করতে পারার মতো আমার অকাত আছে কিনা। অকাতটা কি না দিলে ক্রিয়েট করো। অকাত হচ্ছে কি যে আমি একটা জিনিস কিনবো বা একটা জিনিস ঘুরতে যাব, আমি দেখবো সেই জিনিসটা আমার ক্যাপাসিটি নিয়ে দুবার করতে পারি কিনা, একদম ঠিক আছে। আমি একটা ট্রিপ প্ল্যান করছি, যে ট্রিপটার খরচ হচ্ছে 2 লাখ টাকা। আমার কাছে 4 লাখ আছে নাকি? হ্যাঁ, আমার কাছে 4 লাখ আছে, যদি 4 লাখ থাকে তাহলে আমি ওটা করে নেবো,
নয়তো আমি একটু ডিলে করে দেবো, ঠিক আছে, কে দেখলো না দেখলো তাদের। আমি এটা আগে এটা মাথায় করতাম না, বাট এখন আমি এই জিনিসটা প্রযোজ্য করেছি যে আমার যদি এই ফাইন্যান্সিয়াল ক্যাপাবিলিটি থাকে যে আমি একটা প্রচুর দামি গাড়ি কিনতে পারি, আমি সেই পার্টিকুলার ফিগারটা 20% খরচা করে গাড়িটা কিনবো। এটা আমি আমার লাইফে ঢুকিয়ে নিয়েছি, বিকজ আমি মনে করি যে তুমি যদি কোনো জিনিসটাকে এইটা তোমার মাথায় ঢুকে যায় যে তোমার যেটা ইউটিলিটি, দ্যাট হ্যাজ নাথিং টু ডু উইথ ইয়োর লাক্সারি। তুমি যদি এটা বুঝে যাও একবার, তাহলে যে জিনিসগুলো তোমার ইউটিলিটি, মানে তোমার ফোন, তোমার গাড়ি, যেগুলো তোমার ইউটিলিটির জিনিস, বা গাড়ি নাও লাগতে পারে তোমার, যেগুলো ইউটিলিটির জিনিস, সেগুলোতে আমার মনে হয় তোমার আউট অফ দ্য লিমিট গিয়ে খরচা করার কোনো মানে হয় না। আরও একটা ব্যাপার কি হয়েছে দেখো, এখানে আমি এই যে খরচা করার ব্যাপারটা দিয়ে বলছি, আমাদের এখন খরচা যেটা আমরা করি, খরচাটা আমরা কীভাবে করি, ইদার আমরা গুগল পে করছি, নয়তো ক্রেডিট কার্ডে করছি, ওটাই মেন, ক্রেডিট কার্ডটাই মেন হয়ে যাচ্ছে, নয়তো ইএমআইতে করছি। তো এই যে ট্রানজ্যাকশনগুলো হচ্ছে না, এই ট্রানজ্যাকশনগুলো সবই হচ্ছে হাওয়ায় হচ্ছে, অনলাইন। ক্যাশে তুমি যদি ট্রানজ্যাকশন করতে, আমাদের ছোট বয়সে আমরা ক্যাশেই করতাম, ঠিক আছে, একদম। তখন ব্যাপারটা একটা 10,000 টাকা যদি আমাদের দিতে হতো, মানে আমাদের 100 টাকার একটা বান্ডিল দিতে হতো, গুনতে হতো 100 টাকার বান্ডিল। এই যে 100 টাকার বান্ডিলটা গুনে দিচ্ছি, সেটা ভ্যালুটা নোট, ভ্যালুটা বুঝতে, এই যে যখন চলে যাচ্ছে টাকাটা, লাগছে ভাই 100 টাকার একটা বান্ডিল চলে গেল। আজকের দিনে কি আছে, টাক 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 টাক, কন্ট্যাক্টলেস ক্রেডিট কার্ড, মানে ফ্রিকশনই হচ্ছে না। যখন না তোমার সাথে তোমার টাকার তো রিলেশনশিপই হচ্ছে না, বিল্ড আপ হচ্ছে না। টাকার সাথে রিলেশনশিপ বিল্ড আপ না হলে ওই যে বেরিয়ে যাচ্ছে কষ্টটা, তো তুমি পাবে না, কষ্টটাই পাচ্ছ না, ঠিক আছে। তো এটা অনলাইনটা অবশ্যই ভালো, ইকোনমির জন্য ভালো, কিন্তু তোমার সাথে ওই যে টাকার সাথে যে ভালোবাসা, ঠিক আছে, মানে টাকাও যে একটা জিনিস, তুমি টাকা রোজগার করতে পেরেছো কবে? তুমি স্কুল করেছো, তুমি কলেজ করেছো, তুমি গ্র্যাজুয়েশন করেছো, বা তুমি যদি কোনো এন্টারপ্রেনার হও, সেখানেও তুমি তো ঘষেছো। কত টাকা জীবনের 20 বছর, 22 বছর, 25 বছর দিয়েছো, তবে না তুমি রোজগার করতে পারছো ভাই। তো এই যে তোমার জীবনের এত বছরের যে তোমার কি বলে স্যাক্রিফাইস, সেটার দাম তোমাকে নিজেকেই দিতে হবে। এই যে ফোনের কভার খুলছি, আইফোনের কভার খুলছি, এই যে ডোপামাইন মাথায় বেরোচ্ছে, এই যে আনন্দ, এই যে ডোপামাইন, ভাই তার থেকে একটা পুশ আপ মেরে নাও। যদি মনে হচ্ছে মুড খুব খারাপ, একটু গিয়ে মাঠে দৌড়ে আসো, তুমি একবার মাঠে গিয়ে দৌড়ে আসো, তুমি 20টা 30টা পুশ আপ মেরে নাও, তোমার বডিতে সেম ওই হ্যাপি হরমোন বেরোবে। এগুলো তো হ্যাপি হরমোনের জন্য। আমরা সবসময় দুঃখ, মানে আমাদের এখন একটা শব্দ হয়েছে যেটা হলো যে কি বলে শব্দটা, যে মুড খারাপ, ভাল লাগছে না, ভাল লাগছে না, কি করব? ফোনেতে গিয়ে শপিং করে নিলাম, ফোনেতে আইসক্রিম অর্ডার করে দিলাম, খাবার অর্ডার করে দিলাম, ভাল লাগছে না নাকি আমার ব্রেন, আমার সেটাতে শরীরটা নষ্ট হচ্ছে, সেটা শরীর নষ্ট হচ্ছে, পয়সা নষ্ট হচ্ছে। তো এমন কিছু করো যেটাতে তোমার ডোপামাইন এমনি বেরোবে। আমি সবাইকে জাস্ট একটা কথা বলবো, কেউ যদি হেলদি থাকতে চাও, প্লিজ সুইগি আর জোম্যাটোটা ডিলিট করো নিজের ফোন থেকে। খুব হেলদি থাকবে, ঠিক আছে, খুব হেলদি থাকবে, বাড়িতে ইনাফ খাবার আছে, খাও। সুইগি জোম্যাটোটা ডিলিট করো, আমি নিজে ডিলিট করে দেখেছি, ঠিক আছে, এটা ফার্স্ট এটা করা উচিত। বিকজ আমরা কি হয়, ইনস্টাগ্রাম স্ক্রোল করতে করতে সুইগি জোম্যাটোটাও স্ক্রোল করতে থাকি, যে কী হচ্ছে। তো মানে কামিং ব্যাক টু আমাদের যে টপিকটা, সেটা হচ্ছে যে, তো তুমি যখন এগুলো দেখো, তখন ইভেন তুমি যদি তোমার কোনো চেনা লোককে দেখো এগুলো করছে, তখন কি তুমি, আমি তো বলি না, বাট তুমি নর্মাল ক্ষেত্রে কি তাদেরকে একবারও কারেক্ট করো? হ্যাঁ, আমি কারেক্ট করি এভাবে। আমার এরকম ক্লায়েন্ট আছে যারা কম বয়সী বাচ্চা ছেলেমেয়েরা, আমার প্রচুর ক্লায়েন্ট আছে। তো আমি একটা টিপ দিয়েছি, আমার বাচ্চা, বেসিক্যালি এটা মেয়েরা করে, তো আমাকে এরকম বলে যে পল্লবদা সবসময় কিছু না কিছু আমি কিনতেই থাকছি, অনলাইন এই কিনে নিচ্ছি, ওই কিনে নিচ্ছি, ঠিক আছে, নাইকার এই লিপস্টিক, এই অমুক তমুক সবসময় কিনছি। তো আমি একটা ট্রিক বলেছি আমার এই ক্লায়েন্টদেরকে, যে আমি বলেছি যে তোমরা যেমন অনলাইন যখনই কোনো পারচেস করবে, তার হাফ টাকার তুমি একটা লামসাম ইনভেস্টমেন্ট করবে। তোমার ইনভেস্টমেন্ট আছে, তোমার এসআইপি চলে 4টে, মানে ধরো 5,000, ধরো আমি জাস্ট সরি টু ইন্টারাপ্ট ইউ, ধরো আমি বলছি যে আমাকে একটা জায়গায় কিছু কেনার জন্য সে 10,000 টাকা খরচা করতে হবে, আমার সেটা কিনতেই হবে, আমার কিনতেই হবে একদম। তো এবার আমার তখন কি করা উচিত? 10,000 টাকা তোমায় কিনতে হলে তোমাকে 15,000 টাকা খরচা করতে হবে।
10,000 টাকা দিয়ে তুমি ওটা কিনবে, 5,000 টাকা একটা লামসাম ইনভেস্টমেন্ট করবে। নাইস, অ্যামেজিং টিপ। এটা বড় অ্যামাউন্টের নয়, হ্যাঁ। 500 টাকার। আমার মুড খারাপ, আমি 500 টাকার একটা কিছু একটা কোনো কিছু একটা কিনছি, তো 250 টাকার টপ আপ করবো। আমার এক্সিস্টিং ইনভেস্টমেন্টে 100 টাকা টপ আপ করা যায়, তো 500 টাকা না, আমি 750 টাকা খরচা করবো। যদি আমি সেটা করতে পারি তা আমি কিনবো। তো এইটা দিয়ে অনেকের এরকম হয়েছে যে ওই যে ইনস্ট্যান্ট যে মন খারাপটা আসে না, যে ইনস্ট্যান্ট কিনে নেবো, ওই টাইমটা যদি তোমার চলে যায় তখন কিন্তু তারপরে তোমার লাগে না না এটা না কিনলেও হয়। ঠিক আছে, তো ওই টাইমটা কাটানোর জন্য বা সত্যি ওটা দরকার আছে কিনা এটার জন্য আমি আমার বেশ কিছু ক্লায়েন্টকে একটা টিপ দিয়েছি। দেখো, বাধা দেওয়া তো যায় না, কারণ এটা বাধা আমি কেন দেবো? একটা মানুষের সিসিটিভি হতে পারে না। না না, সেকেন্ড থিং, তার পয়সা সে কীভাবে খরচ করবে তার ব্যাপার। আমি যেটা তাকে বোঝাতে চাই যে তোমার ওটাও দরকার, তোমার এটাও দরকার, তুমি দুটোই করো। ঠিক আছে, যদি করতে পারো তাহলেই করো, দুটো যদি করতে পারো তাহলেই করো। তো এটা আমার একটা টিপ। মানে সে ফর এক্সাম্পল আমি 10,000 টাকাতে একটা জিনিস কিনছি, ওটা কিনলাম, 5,000 টাকা আমি যে কোনো একটা টপ আপ মেরে দিলাম, ফান্ডে টপ আপ দিয়ে দিলে, ঠিক আছে। তো আমি যদি সেটা না করতে পারি তাহলে কিনবো না। ওকে, ঠিক আছে। তো এটা একটা। আরও একটা আমি টিপ দিয়েছি বেশ কয়েকজনকে, যে তুমি তোমার বাড়িতে লাস্ট 2 বছরে কি কি জিনিস পারচেস করেছো কিন্তু একবারের বেশি ইউজ করিনি, একটা লিস্ট তৈরি করো বাড়িতে, যে কোন কোন জিনিস আছে যেগুলো আমি যখন কিনেছি তখন আমি খুব ওফ কি জিনিসটা কি মানে পাগলের মতো হয়ে গেলাম, কিন্তু জিনিসটা চলে এলো, আমি একবার ইউজ করলাম, ইউজ করার পর আমার জিনিসটা আর পড়েই রয়েছে। তো এরকম যখন আমি লোকজনকে জিজ্ঞাসা করি যে লিস্ট করো, এত জিনিস বার করেছে, এত টি শার্ট, এত জিন্স, ঠিক আছে, এই একটা হেডফোন কিনেছিলাম সেটা এখন ইউজই হয় না, পড়ে রয়েছে। আমি এসব যদি মানে কি বলি, এটা তো হেভি তুমি দিলে, তো এ তো মানে পিডিএফ ফাইল করতে হবে আমাকে, লিখে লেখা যাবে না। তো এইটা, তো সেগুলো ধরো লিস্ট হলো, সেগুলো কি হবে, যে বিক্রি করে দেবো? হ্যাঁ, বিক্রি করে দিতে পারলে বিক্রি করে দাও, নয়তো ওটা তোমার, তুমি যখন বার করবে না একটা একটা করে জিনিস, তখন তুমি রিয়েলাইজ করবে যে ভাই আমি এটা খারাপ ভুল করেছি। ঠিক আছে, দেখো পয়সা কি, পয়সা যেটা হয়ে গেছে হয়ে গেছে, তুমি তো টাইমের এগেন্স্ট দিতে পারবে না, তুমি আগে কি করবে সেটা তোমার দেখতে হবে। ভুল থেকে শিক্ষা নেই তো মানুষ। বিকজ ধরো আমি একটা পার্টিকুলার জিনিস কিনলাম আমার ডোপামিন হিটের জন্যে, জিনিসটা নিয়েও নিলাম, ভালো হলো, তাতে বড়লোক কে হলো? যার জিনিসটা, সে বড়লোক হলো, কারণ কি তার কাছে টাকাটা গেল, দ্যাটস আ ডেবিট, দ্যাট হ্যাজ টু বি আ ক্রেডিট। বাট সেই জিনিসটা আমি একবারই ব্যবহার করলাম, আমার ডোপামিন হিটটা যে চলে গেল, সেই জিনিসটা সাইডে পড়ে রইলো। দিস ইজ আ হেভি জিনিস যেটা তুমি আজকে। সব থেকে বড় জিনিস কি বলতো, সব থেকে আমি এটা বড়, এটা হচ্ছে যাদের ঘরেতে হচ্ছে ট্রেডমিল থাকে। রাইট, ট্রেডমিল, কারুর বাড়িতে ট্রেডমিল 1 বছর পরে হাঁটার কাজে লাগে না, কাপড় শুকানোর কাজে লাগে। হ্যাঁ লাগে, ঠিক আছে। তো ট্রেডমিল যার যার কাছে, আমাদের সিএম ছাড়া, সিএম প্রত্যেকদিন ইউজ করেন। হ্যাঁ, সে তো প্রতিদিন ব্যবহার করেন। হ্যাঁ, তো ট্রেডমিলটা আমি বলি, ট্রেডমিল থাকলে আগে ট্রেডমিলটা আগে তুমি ওই যে সেকেন্ড হ্যান্ডের ওই কাছে ফেরত দাও, ওএলএক্সে দিয়ে দাও, ওএলএক্সে দিয়ে দাও, ঠিক আছে, ফেরত দাও। তো এই টাইপের ছোটো ছোটো জিনিস দেখো কি হচ্ছে, যে আবার সেই এক জায়গায় চলে যাচ্ছি, যে তোমাকে অপেক্ষা করতে হবে, তোমাকে ধৈর্য শিখতে হবে, আর এটা শিখতে হবে মনে মনে, তোমাকে ঠিক করতে হবে এবং সে অনুযায়ী চলতে হবে, তোমাকে কিছু স্যাক্রিফাইস করতেই হবে। ঠিক আছে, শিখিয়ে কিছু হয় না, কারণ তুমি মোটিভেটেড থাকতে পারবে না, মোটিভেশন তোমার বেশি দিন থাকে না, তোমাকে ডিসিপ্লিনড হতে হবে। ঠিক আছে, ডিসিপ্লিন যদি থাকো মোটিভেশনের দরকার নেই। মোটিভেশনাল স্পিকার, মোটিভেশন দিয়ে, মোটিভেশন কতক্ষণ, 0.5 ঘন্টা, 1 ঘন্টা, 1 দিন 2 দিন, ভাই ঠিক আছে, ঠিক আছে, তোমাকে ডিসিপ্লিন হতে হবে। ডিসিপ্লিন জীবনের শেষ কথা। ইনভেস্টমেন্টের ক্ষেত্রেও ডিসিপ্লিনটাই সাস্টেনেবল। তো আর জীবনে কিছু বড় বড় গোল তৈরি করো না, মানে ধরো তুমি যদি বললে টাকা পয়সা দিয়ে আমি ইয়োলো, এখন একটা কথা বলছি, ইয়োলো, ইউ অনলি লিভ ওয়ান্স। তো আমি এটাও মানি অবশ্যই, মানে এটা খারাপ কথা কিছু নয় ভাই, আমি একবারই মনুষ্য জীবন আমি পেয়েছি, আমার জ্ঞান আছে, পরের জন্মে কি হব জানি না, আমার কি আছে জানি না, আমি এই জন্মে সবই করে নেব। কিন্তু আমি যদি শুরুতেই সব করে নিই তাহলে পরে কি করব? কিছুই পড়ে থাকলো না, তো ফুরিয়ে গেলাম। ঠিক আছে, তো একটু ওই আস্তে 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 করি না, সারা জীবন ধরেই আনন্দ করব।
ঠিক আছে, আনন্দটা ইএমআই তে করা উচিত, আনন্দটা ব্যাংকে ইএমআই দেওয়াটা কমানো উচিত। না কি হয় দেখো, আমি বিশ্বাস করি সবার জীবনে না একটা কোটা থাকে, আনন্দ করার কোটা, দুঃখ করার কোটা, সবার জীবনে সমান একটা বেঁধে দেওয়া থাকে। এবার তুমি যে জিনিসটা আগে করে ফেলবে সেটা কিন্তু আগে ফুরিয়ে যাবে। তোমার যদি দুঃখটা আগে নেবার থাকে, স্ট্রাগল আগে নেবার থাকে, সেই স্ট্রাগলটা আগে করে নিলে পরের দিকে তোমার কিন্তু আনন্দ থাকবে। আর তোমার যদি শুধু আনন্দ করার কোটাটাই তুমি আগে পুরো শেষ করে দিলে, স্ট্রাগলটা পরে থাকবে। তো ইটস ইওর চয়েস যে তুমি কোনটা আগে নেবে, কোনটা পরে করবে, না মিলিয়ে মিশিয়ে করবে। তো যেগুলো ধরো আমরা এখন আলোচনা করলাম, সেগুলো যদি তোমাকে সামারাইজ করতে হয়, যে ধরো যারা আমাদের লিসনার্স তাদেরকে এটা বলার যে বি ভেরি কেয়ারফুল অ্যাবাউট দ্য মানি, মানে সেভিংস, যেরকম তুমি যেটা বললে, যে দুটো পন্থা বললে, যে কিছু কেনার আগে যদি 3,000 টাকার জিনিস কিনছো, 1,500 টাকার একটা টপ আপ করো ফান্ড বাজারে, আর ফান্ড বাজার লিঙ্কটাও দিয়ে দেবো, আর 3,000 টাকা জিনিস কেনো, কোনো অসুবিধা নেই। আর ওই লিস্ট একটা করো যেই জিনিসগুলো তুমি হুপে পড়ে কিনে নিয়েছিলে, সেই জিনিসগুলো কি, এবং সেগুলো যে এখন তুমি যদি ব্যবহার করছো না সেটাকে সেল অফ করে দাও বা ডিসপোজ অফ করে দাও, এবং সেই ফান্ডটাকে কাজে লাগাও। তো এইটা মানে এই এপিসোডটা করার পিছনে এই কারণটাই ছিল আমার, যে আমার কোথাও গিয়ে মনে হয়েছে যে মানুষের একটা অ্যাওয়ারনেস দরকার, বিকজ ইন দ্য নেক্সট 3 to 5 years যা জিওপলিটিক্যাল সিচুয়েশন হয়েছে সারা পৃথিবীর, ইটস ইজ আ ভেরি ডিফিকাল্ট টাইম। আর যেহেতু এখন সব কিছুই সবার অ্যাক্সেসে হয়ে গেছে, মানে এভরিথিং ইজ উইদিন ইউর অ্যাক্সেস, তাই জন্য মানুষের কাছে চয়েস প্রচুর হয়ে গেছে, হিউজ অ্যামাউন্ট অফ চয়েস। ও এটা হচ্ছে না তো ওটা হচ্ছে না তো ওটা হচ্ছে না তো, বাট এটা অ্যাট দি এন্ড অফ দ্য ডে তুমি ঘুরে ফিরে ওই জায়গাটাতেই চলে আসবে যে তুমি কিছু করে উঠতে পারবে না। মানে এখন একটা বাজার হয়ে গেছে, সব বাজারে সব দোকান ঘুরে নিলে, বাট তুমি কিছু কিনে উঠতে পারলে না। আর বাই দ্য টাইম তুমি সময়টা পাস করলে তোমার ওইখানে ইজ ওভার, দ্য গেম ইজ ওভার। তো যাই হোক, খুব ভালো এপিসোড এটা, ঠিক আছে। অ্যান্ড পরে again we'll keep on doing such episodes like this. আর থ্যাংক ইউ ফর কামিং পল্লবদা, আর থ্যাংক ইউ ফর মেকিং টাইম। এবং এইটা অনেকগুলো টেকঅ্যাওয়েজ এই এপিসোডটা থেকে আমরা নিলাম, বিকজ আমার সবসময় মনে হয় যে ফাইন্যান্সিয়াল লিটারেসিটা খুব দরকার সবার মধ্যে। একদম, ঠিক আছে, ফাইন্যান্সিয়াল লিটারেসি আর ধৈর্য। ওকে গাইস, থ্যাংক ইউ, লাইক, শেয়ার, সাবস্ক্রাইব, আর অন্য কোনো, and all links will be shared in the description. Thank you, Kat.